আসলে সময় না আসলে কোনো শুভ কাজই হয় না। আর সময় যখন আসে তখন কঠিন বাধাও খুব সহজেই পার হয়ে যায়। মহাভারতে এই কথাটিকে মাথায় রাখুন, দেখবেন একটা শক্তি পাবেন, লড়াই করার শক্তি। নমস্কার, আমি চন্দন। আজ এই ভিডিওতে অধিকাংশ মা বাবারই একটা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। অনেক মা বাবাই আছেন ছেলে বা মেয়ের অনেক সম্বন্ধই দেখেন, কিন্তু বাস্তবে কি দেখা যায় যে সেই ছেলেটি বা মেয়েটির বিবাহ খুব সমস্যাবহুল। হাজার চেষ্টা করেও হয় সম্বন্ধ আসছে না, কিংবা সম্বন্ধ পাকা হয়ে গিয়েও বিবাহ ভেঙে যাচ্ছে। যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে আপনাদের মাথাতে প্রথমেই এসে যাবে নিশ্চয়ই ওর কপালে মাঙ্গলিক রয়েছে। কিন্তু আমি বলি, মঙ্গলের আপনার ছেলের বা মেয়ের বিয়ের ব্যাপারে কোনো মাথা ব্যথাই নেই। আপনি দেখুন, আপনার ছেলে বা মেয়ের চার্টে এমন কিছু গুপ্ত বিষয় লুকিয়ে রয়েছে যেগুলো অনেক জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজার আপনাদেরকে আলোচনা করেনি না। আর এই গুপ্ত বিষয়গুলোর জন্যই আপনার ছেলে বা মেয়ের বিবাহ ঠিকমতো হচ্ছে না। আজকে একদিকে যেমন মাঙ্গলিক বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, তেমনি আলোচনা করব এই গুপ্ত বিষয়গুলোকে নিয়ে। চলুন তাহলে স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করি। প্রথমেই আসি মঙ্গলের কথা। সাধারণভাবে আমরা জানি যে মঙ্গল যদি প্রথম হাউস, সেকেন্ড হাউস, ফোর্থ হাউস, সেভেন্থ হাউস, এইটথ হাউস এবং 12th হাউসে থাকে তাহলে সেটাকে মাঙ্গলিক বলা হয়। কিন্তু এখানে অনেক কিছু বিষয় রয়েছে, সেই বিষয়গুলোকে যদি আমরা মেনটেন করি তাহলে দেখা যাবে বিবাহটা খুব সুখের হবে। প্রথমত যদি আপনি দেখেন এই হাউসগুলোর মধ্যে আপনার ছেলে বা মেয়ের মঙ্গল রয়েছে, তাহলে স্বাভাবিকভাবে মাঙ্গলিক এটাকে আপনাকে মানতেই হবে। সেক্ষেত্রে ছেলে বা মেয়েটিকে বিবাহ দিন সেই রকম পাত্র বা পাত্রীর সাথে যাদের চার্টেও মাঙ্গলিক রয়েছে, অর্থাৎ দুজনাই যদি মাঙ্গলিক হয় তাহলে দেখবেন সংসার খুব সুখের হবেই। দ্বিতীয়ত, যদি দেখেন এই হাউসগুলো মঙ্গলের স্বরাশি কিংবা উচ্চ রাশি, কিংবা এই হাউসগুলোতে থেকে মঙ্গলের ওপর কোনো শুভ গ্রহের দৃষ্টি রয়েছে, কিংবা মঙ্গল উচ্চস্থ অবস্থায় রয়েছে, তাহলে জানবেন হাজার মাঙ্গলিক থাকলেও সেই বিবাহ সুখের হবেই। তবে হ্যাঁ, কেন আমরা এই হাউসগুলোকে বলি মাঙ্গলিক? তার কারণ মঙ্গল যদি এই সমস্ত ঘরের মধ্যে থাকে তাহলে এক্সট্রা একটা পাওয়ার আসে, ফলে সে ঝামেলার সৃষ্টি করে। কিন্তু এর পাশাপাশি যে সমস্ত গুপ্ত বিষয়গুলোকে আপনাকে মাথায় রাখা দরকার সেগুলো এবার শুনে রাখুন। প্রথমত দেখুন সেকেন্ড হাউসকে। তার কারণ সেকেন্ড হাউস আত্মীয়তাকে বোঝায়। বিবাহের পর আপনি যখন অন্য পরিবারের সাথে একটা রিলেশন তৈরি করছেন তখন দুটো পরিবারের মধ্যে আত্মীয়তা বৃদ্ধি পায়। এখন এই সেকেন্ড হাউসটা যদি দুর্বল বা পীড়িত হয়, কিংবা সেকেন্ড লর্ড যদি দুর্বল বা পীড়িত হয়, তাহলে অবশ্যই বিবাহের ব্যাপারে সমস্যা আসবেই, বিবাহ এগিয়ে গিয়েও ভেঙে যাবে। এরপর আমরা দেখব 11th হাউস। তার কারণ 11th হাউস সফলতাকে বোঝায়। বিবাহটা সফলভাবে হবে কি না হবে তাই 11th হাউসের উপর নির্ভর করে। যদি একাদশপতি অর্থাৎ 11th হাউসের লর্ড পীড়িত হয়, কিংবা 11th হাউসটাই যদি পীড়িত হয়, তাহলে তো শুভ কাজে বিলম্ব ঘটবেই। এবার আসা যাক সপ্তম ভাব, যে হাউসটাকে আমরা বিবাহর ভাব বলি। সপ্তম ভাবটাই যদি পীড়িত হয় তাহলে মাঙ্গলিক যদি নাও হয় তাহলেও বিবাহের সমস্যা আসবে। শুধু তাই নয়, এবার আপনাকে দেখতে হবে সপ্তম পতি কোথায় বসে রয়েছে। সপ্তম পতি যেখানে বসে রয়েছে সেই হাউসটাও যদি পীড়িত হয়, সপ্তম পতি যদি নিচস্থ হয়, সপ্তম পতি যদি পাপ গ্রহ দ্বারা দৃষ্ট হয়, সপ্তম পতি যদি 6, 8, 12 ভাবে থাকে, তাহলে অবধারিতভাবে জানবেন আপনার ছেলে বা মেয়ের বিবাহেতে সমস্যা আসবেই। এরপর আমাদের দেখতে হবে পুরুষের ক্ষেত্রে বা আপনার ছেলের ক্ষেত্রে স্ত্রী কারক গ্রহ শুক্রকে, বা আপনার মেয়ের ক্ষেত্রে স্বামী কারক গ্রহ বৃহস্পতিকে। যদি এই বৃহস্পতি বা শুক্র পীড়িত হয় তাহলে অবশ্যই জানবেন বিবাহের সমস্যা আসবেই। বিবাহের পাকা কথা হয়েও সেই বিবাহ ভেঙে যাবে, কিংবা বারবার বিবাহের সম্বন্ধ আসলেও কোনো না কোনো একটা কারণে সেই বিবাহ স্টে করবে না। এরপর আমাদেরকে দেখতে হবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সপ্তম পতি যদি 6th হাউসে থাকে তাহলে কি হবে, সপ্তম পতি যদি 8th হাউসে থাকে তাহলে কি হবে, এবং সপ্তম পতি যদি 12th হাউসে থাকে কি হবে। সপ্তম পতি যদি 6th হাউসে থাকে তাহলে জানবেন বিবাহ নিয়ে বিচ্ছেদ, মামলা, এই ধরনের ঘটনাগুলো ঘটবে।
সপ্তমপতি যদি অষ্টমে থাকে তাহলে বিবাহের ব্যাপারে একটা অনিশ্চয়তা তৈরি হবে এবং বিবাহের কোনো একটা গোপন সম্পর্ক তৈরি হয়ে যাবে। আর সপ্তমপতি যদি দ্বাদশভাবে থাকে তাহলে জানবেন বিচ্ছেদ, বিবাহিত জীবনে দূরত্ব তৈরি হওয়া, এমনকি বিবাহিত জীবনে এই দূরত্ব থেকে ডিভোর্স হওয়ার মতো ঘটনাও ঘটবে। এরপর আমাদেরকে অবশ্যই দেখতে হবে D9 চার্ট। তার কারণ হয়তো দেখছেন D1 চার্টে কোনো সমস্যাই নেই, কিন্তু D9 চার্টে গিয়ে দেখলেন নানান সমস্যা রয়েছে। তাই অবশ্যই D9 চার্টটিকে বিবাহের ব্যাপারে সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করুন। এরপর দেখুন দশা অন্তর্দশা। লগ্নকেও অবশ্যই বাদ দেবেন না, তার কারণ লগ্ন যদি নানাভাবে পীড়িত হয় তাহলে জানবেন আপনার কপালটাই পীড়িত হলো, ফলে বিবাহে তো আপনার সমস্যা আসবেই। এছাড়া আরও দুটো গুরুত্বপূর্ণ জিনিস যা অধিকাংশই অ্যাস্ট্রোলজার দেখেন না, সেই দুটো জিনিসকেও দেখা দরকার। সেটা হচ্ছে দ্বারাকারক গ্রহ এবং উপপদ লগ্ন। আপনার D1 চার্টে যে গ্রহটির ডিগ্রি সবচেয়ে কম, সেই গ্রহটি হলো সেই চার্টের ক্ষেত্রে দ্বারাকারক গ্রহ। এই দ্বারাকারক গ্রহ যদি কোনোভাবে পীড়িত হয় তাহলে জানবেন এতক্ষণ আমি যে কথাগুলো বলেছি সেই সমস্ত নেগেটিভ বিষয়গুলো না থাকলেও আপনার ছেলে বা মেয়ের বিবাহের সমস্যা আসবেই। এর সাথে সাথে উপপদ লগ্নও যদি কোনোভাবে ডিস্টার্ব হয় তাহলেও বিবাহের ব্যাপারে সমস্যা আসবেই। এত কিছু শোনার পর যেন ভেঙে পড়বেন না, তার কারণ সমস্যা থাকলে তার সমাধান থাকবেই। সমাধানও অতি সহজ। আপনি কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার যিনি এই বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে পারে তার সাথে কনসাল্ট করুন। যদি দেখা যায় যে হ্যাঁ, এই ধরনের কোনো সমস্যার জন্যই আপনার ছেলে বা মেয়ের বিবাহ বারবার ভেঙে যাচ্ছে বা বিবাহের কথা পাকা হয়ে গিয়েও বিবাহ নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে তার সাথে আলোচনা করে একটা সমাধান করান। দেখবেন আপনার ছেলে বা মেয়ে সারাটা জীবনই বিবাহিত জীবনে আর কোনো সমস্যাই আসবে না।